এখন ভাই আমি তোমাদের বইয়ের 10 নম্বর উদাহরণ ম্যাথটা জাস্ট একবার বুঝাই দেব। এটা আমি তোমাদের সম্পূর্ণ সমাধান করাবো না, কারণ এটা আগের ম্যাথগুলোর মতোই। শুধু এখানে একটা জিনিস পরিবর্তন, দেখো একটা নির্দিষ্ট কোণে বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে তোমরা ম্যাথটা কিভাবে সমাধান করবা জাস্ট আমি তোমাদের দেখাই দেবো, ঠিক আছে? তারপর তোমরা নিজেরা এটা সমাধান করবা। তো এটা তোমাদের ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল, এবং এই যে 27 নম্বর ম্যাথটা এটা তোমাদের পরীক্ষায় আসছিল 22-23 সালের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় এসেছিল। তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি এটা তোমাদের পুরোটা সমাধান করাবো, ঠিক আছে? তো দেখো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে জাস্ট পরিবর্তন কোন জায়গায় ভাইয়া, পরিবর্তন হচ্ছে এই বলটার ক্ষেত্রে। তাছাড়া আমাদের আগের ম্যাথগুলোর মতোই এই ম্যাথটা, ঠিক আছে? তো আমি তোমাদের জাস্ট বলে দিব যে এখানে কি করবা তোমরা, তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো আসো আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। তো এরকম ম্যাথ যদি তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় তখন তোমরা কিভাবে এই বলটাকে মোমেন্টে বিশ্লেষণ করবে, তাই না? তো দেখো এখানে আমাদের কি হচ্ছে ভাই, দেখো তো একটা এই বলটা নির্দিষ্ট একটা কোণে এই বিমের উপর ক্রিয়া করতেছে, ঠিক আছে? তো আমরা বল বিশ্লেষণ আমরা যখন করছি তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের দেখবা যে 3 নম্বর অধ্যায়ে এটা ছিল, ঠিক আছে? তো তখন আমাদের কি হয়েছে ভাইয়া, আমরা বল বিশ্লেষণের ক্ষেত্রে দেখছি যখন একটা বল কোনো বস্তুর উপর নির্দিষ্ট কোণে ক্রিয়া করে তখন ওই বলটা কি হয় ভাইয়া, ধরলাম একটা বল এই কোণে ক্রিয়া করতেছে, ঠিক আছে? এভাবে ক্রিয়া করতেছে একটা কোণে। তাহলে এই বলটা দুইটা উপাংশে ভাগ হয়, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ, ঠিক আছে? তো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এই দুইটা এক্সিসে বিভক্ত হয়ে যায়। তো আমরা এই বিমের বেন্ডিং মোমেন্ট এবং এসএফডি তোমার হচ্ছে হিসাব মানে অঙ্কন করার ক্ষেত্রে কি করব, এই বলের শুধু উলম্ব উপাংশটাকে হিসাবে নিব, এখানে তোমার আনুভূমিক উপাংশ কোনো কাজে আসবে না, ঠিক আছে? তো কি করব আমরা, যদি এরকম নির্দিষ্ট কোনো বল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই বলটাকে দুইটা উপাংশে ভাগ করে নিব। এখানে দেখো আমাদের এভাবে বলটা প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই বলটা কি হবে, এই বলটা দুটা উপাংশে বিভক্ত হয়ে যাবে, তাই না? দুইটা উপাংশে কিন্তু বিভক্ত হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের কিভাবে বলটা প্রয়োগ করা হয়েছে, আমরা যদি বলটা কিভাবে এদিকে টেনে দেই তাহলে এই বলটার দুইটা উপাংশ থাকবে, ঠিক আছে? এটা একটা, এটা একটা। তাহলে এখানে আমাদের এই উপাংশটা জাস্ট শুধু কাজে আসবে, আমাদের এই এক্স এক্সিসের উপাংশটা এখানে আমাদের বিমের উপর এই এসএফডি বিএমটির ক্ষেত্রে কাজে আসে না, তো আমাদের ওইটা হিসাব করে লাভ নেই। তো আমাদের বার করতে হবে কি, উলম্ব উপাংশটা। তাহলে এই উলম্ব উপাংশটা বের করার জন্য, অর্থাৎ এই বলটা কি করবে, এই দিকে ক্রিয়া করবে এবং এই দিকে ক্রিয়া করবে, ঠিক আছে? তো আমাদের এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য দেখো কি করতে হবে, আমাদের এখানে y এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা জানি কি, দেখো যখন আমাদের একটা বল নির্দিষ্ট কোণে ক্রিয়া করে তখন আমরা আনুভূমিক উপাংশ বের করি হচ্ছে ওই বল cos থিটা, অর্থাৎ ওই কোণটা, ঠিক আছে? এবং উলম্ব উপাংশ বের করি হচ্ছে ওই বল সাইন থিটা। কিন্তু এখানে সাইন এবং কসের চেঞ্জ হয়, কখন চেঞ্জ হয় দেখো, যখন তোমার বলটা ভূমির সঙ্গে দেওয়া থাকবে। এখানে দেখো তো বলটা কিসের সঙ্গে দেওয়া, ভূমির সঙ্গে দেওয়া, তখন আনুভূমিক উপাংশ বের করার সূত্র হবে এটা, উলম্ব উপাংশ বের করার সূত্র হবে এটা, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের বলটা দেখো ভূমির সঙ্গে দেওয়া আছে, ঠিক আছে? এই দেখো এখানে আমাদের এই যে যে বিমটা আছে বিমের সঙ্গে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ভূমির সঙ্গে দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে উলম্ব উপাংশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হবে, অর্থাৎ যখন আমাদের অর্থাৎ সূত্র হবে অর্থাৎ এটা পি সাইন থিটা। কিন্তু ধরো বলটা কোনটা কোনো এক কারণে কোনো জায়গায় এভাবে দেওয়া থাকলো, ঠিক আছে? এই উলম্ব উপাংশের সঙ্গে দেওয়া থাকলো, ঠিক আছে? তখন আমাদের এই উলম্ব উপাংশের তোমার হচ্ছে যে ভ্যালু হবে সেটা হবে হচ্ছে, এটা যদি পি হয়, এটা যদি আমাদের থিটা কোণ হয়, এটা হবে হচ্ছে পি কস থিটা, এটাই হবে তখন পি সাইন থিটা। অর্থাৎ কোণ যার সঙ্গে থাকবে সে হবে কস থিটা, কোণ যার সঙ্গে থাকবে না সে হবে সাইন থিটা। এখানে দেখো উলম্ব অক্ষের সঙ্গে কোণ আছে সেজন্য উলম্ব উপাংশ বের করার সূত্র হচ্ছে পি কস থিটা, এবং এখানে আমাদের কোণ আছে ভূমির সঙ্গে সেজন্য এটা বের করার সূত্র হচ্ছে, ভূমি বের করার সূত্রই হচ্ছে পি কস থিটা, ঠিক আছে? অর্থাৎ কোণ যার সঙ্গে কস তার সঙ্গে, ঠিক আছে? তো এটা তোমরা একটু মনে রেখো। তাহলে এখানে দেখো তো এখানে আমাদের কোণ আছে হচ্ছে ভূমির সঙ্গে, তাহলে এখানে আমাদের কস থাকবে হচ্ছে ভূমির সঙ্গে, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে উলম্বটা। তাহলে উলম্বটা বের করার সূত্র হবে হচ্ছে, এখানে বল আছে হচ্ছে 6 কিলো নিউটন, 6 কিলো নিউটন। তাহলে 6 কিলো নিউটন কি হবে, 6 কিলো নিউটন দুইটা উপাংশে বিভক্ত হয়ে যাবে, তাহলে আমাদের লাগবে হচ্ছে উলম্ব উপাংশটা। তাহলে আমরা কি করব, তাহলে আমরা উলম্ব উপাংশটা বের করার জন্য সূত্র হবে হচ্ছে 6 সাইন কোণ কত, 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো দেখো, 6 সাইন, যেহেতু কোণ ভূমির সঙ্গে আমাদের কস থাকবে ভূমির সঙ্গে, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে উলম্ব বলটা, তাহলে আমাদের সাইন দিয়ে বের করতে হবে, ঠিক আছে? সাইন 30 ডিগ্রি। তো এই জিনিসগুলো তোমরা আশা করি স্ট্রাকচারাল মেকানিক্সে ক্লিয়ার করছো। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 3 কিলো নিউটন। তাহলে এখানে জাস্ট তোমরা একটা পয়েন্ট লোড হিসেবে 3 কিলো নিউটন বল
ধরে পুরোটা হিসাব করবা। অর্থাৎ তোমরা এই ডায়াগ্রামটাকে ফ্রেশভাবে নিচে একবার অঙ্কন করে নিবা, ঠিক আছে? অঙ্কন করে তারপরে এভাবে দাগগুলো টেনে নিয়ে ম্যাথটা সমাধান করবা। দেখো এখানে আমাদের উল্লম্ব উপাংশ ভাগ করার পর 3 কিলোনিউটন বল এখানে আসছে, সেটা শুধু আমরা নিচের ডায়াগ্রামে দেখাইছি, ঠিক আছে? তো এরকম কোণে নির্দিষ্ট কোণে যদি বল দেওয়া থাকে তাহলে তোমরা সেটাকে এভাবে উল্লম্ব উপাংশে ভাগ করে নিয়ে উল্লম্ব উপাংশটা দিয়ে এসএফডি বিএমডি সমাধান করবা, ঠিক আছে? আনুভূমিক উপাংশ তোমাদের বের করার দরকার নেই। তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, এই পাশের এই ম্যাথটার সমাধান করব। তো এখানে আমাদের দেখো নতুন কোনো কিছুই নেই, জাস্ট একটা জিনিস নতুন আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো একটা এভাবে একটা মোমেন্ট দেওয়া আছে, অর্থাৎ এটাকে বলা হয় কি ভাই, এটাকে বলা হয় পিওর মোমেন্ট, ঠিক আছে? তাহলে পিওর মোমেন্ট দেওয়া থাকলে তোমরা কিভাবে এসএফডি বিএমডি অঙ্কন করবা সেটা এখন আমি তোমাদের দেখাবো। তো এসএফডি বিএমডি অঙ্কন করার জন্য সর্বপ্রথম কি করতে হবে, প্রত্যেকটা সাপোর্টের নিচে বা প্রত্যেকটা বলের নিচে এরকম করে আমাদের কি করতে হবে, লাইন টেনে নিতে হবে এক সাইডে খাতার। টেনে নেওয়ার পর এই পাশে আমাদের কি করতে হবে, এই বি সাপোর্টের রিয়াকশন বের করতে হবে, এবং এই পাশে এটা কি সাপোর্ট, ই সাপোর্ট, এটা রিয়াকশন বের করতে হবে। আমরা ধরলাম এটা এ, এটা বি, হ্যাঁ, বইয়ে যা দেওয়া থাকে থাকে। তারপর তোমরা কিন্তু প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা দিয়ে করবে, আমি এটা ই বি ধরে করতেছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন কি করব, এ সাপোর্টে মোমেন্ট নিব, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে এ সামেশন অফ, তোমার কি করব, মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0 লিখবো, ঠিক আছে? সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0, যেহেতু আমাদের বিমটা সাম্যাবস্থায় আছে, বিমটা কি ভেঙে পড়ে গেছে, পড়ে যায় না কিন্তু, তার জন্য আমাদের সাম্যাবস্থার সূত্র সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0 দিয়ে আমরা রিয়াকশন ফোর্সগুলো বের করে নেব। তাহলে দেখো তো আমরা এ বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নেই, তাহলে এখানে দেখো তো এই যে এখান থেকে এই পর্যন্ত কি আছে, সমভাবে বিস্তৃত লোড আছে। তো এখানে দেখো আগের ম্যাথগুলাই তোমার এক পাশে ছিল, কখনোই দুই পাশে এভাবে ছিল না, ঠিক আছে? তো এরকম যখন তোমার একদম সাপোর্টের উপর দিয়ে দুই পাশে লোড দেওয়া থাকবে, তখন তোমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিবা, ঠিক আছে? এখান থেকে এই যে এই পাশে একটা ভাগ করবা, এই পাশে একটা ভাগ করবা, ঠিক আছে? এটাকে একটা আলাদা কল্পনা করবে, এটাকে একটা আলাদা কল্পনা করবা, ঠিক আছে? তাহলে আসো আমরা সেভাবেই করি, অথবা তোমরা একটা ধরেও করতে পারো। আসো আমরা একটা ধরেই করি, ঠিক আছে? আসো আমরা একটা ধরেই করি। তাহলে আচ্ছা না, ভেঙেই করি, একটা ধরে করলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের জন্য ঝামেলা হয়ে যাবে বিষয়টা। তাহলে প্রথমে আমরা এই পাশের অংশটুকুর কি করব, মোমেন্ট বের করব। তাহলে দেখো তো ভাই এই পাশের অংশটুকু কি করতেছে, এই পাশের অংশটুকু এখানে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো এ বিন্দুর সাপেক্ষে যদি এখানে মোমেন্ট নেই, তাহলে এখানে যদি এই বলটা প্রয়োগ করি তাহলে কোন দিকে ঘুরবে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, তাহলে এটা কি হবে, ঋণাত্মক মোমেন্ট দিবে। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, 2 মিটার, প্রতি মিটারে কাজ করতেছে কত, 200 কেজি বল, তাই না? তাহলে টোটাল বল কত, টোটাল আমাদের এই পাশের যে অংশটুকু আছে সমবাহী বিস্তৃত লোডে সেটা হচ্ছে 400 কেজি, ঠিক আছে? তাহলে 2 গুণন কত, এই যে টোটাল আমাদের যতটুকু বল কাজ করতেছে সেটা গুণন আমাদের যতটুকু এলাকা জুড়ে কাজ করতেছে সেটা, তাহলে হবে হচ্ছে 400, ঠিক আছে? তাহলে আমি ডাইরেক্ট 400 লিখে দিলাম। এর সঙ্গে আমাদের কি করতে হবে, এই যে সাপোর্ট থেকে বা যে বিন্দু থেকে আমরা মোমেন্ট নিচ্ছি সেই বিন্দু থেকে এই সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে কেন্দ্র দেখো কোথায় হবে, যেহেতু টোটাল এখানে এই পাশে আছে 2 মিটার, তাহলে এর কেন্দ্র হবে 1 মিটারে, তাহলে এর সঙ্গে আমাদের 1 গুণ করে দিতে হবে, ঠিক আছে? এখন আমরা সমভাবে বিস্তৃত লোডের এই পাশের অংশটুকু হিসাব করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, পজিটিভ হবে, কারণ কি দেখো এই পাশে তো যদি লোড দেই ওপর থেকে, তাহলে কি করবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে, তাই না? ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। তাহলে এই পাশে আমাদের টোটাল লোড কতটুকু আছে দেখো, 4 মিটার এলাকার উপর কাজ করতেছে, কতটুকু, প্রতি মিটারে 200 কেজি, তাহলে 4 মিটারে কত কেজি, 4 গুণন 200, 800 কেজি। তাহলে এটা আমাদের ধনাত্মক মোমেন্ট দিবে, এজন্য 800 গুণন আমাদের কি কেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে কেন্দ্র কতই হবে, এখান থেকে টোটাল 4 মিটার, তাহলে এখানে মাঝখানটা কোথায় থাকবে, 2 মিটারে থাকবে, তাহলে আমাদের এ থেকে এই পর্যন্ত মাঝখান পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, তাহলে 2 দিয়ে গুণ করে দিব। এরপর আমাদের দেখো শেষে একটা পয়েন্ট লোড আছে 400 কেজির, ঠিক আছে? এটাও আমাদের ধনাত্মক মোমেন্টই দিবে, কারণ কি এটা নিচের দিকে কাজ করতেছে, এটাকে এই দিকে ঘোরানোর চেষ্টা করবে, ঠিক আছে? এইদিকে, নিচের দিকে। তাহলে এটা আমাদের কি দিবে, ধনাত্মক মোমেন্ট দিবে, ফলে 400 গুণন পয়েন্ট লোড পর্যন্ত দূরত্ব কত, এ থেকে পয়েন্ট লোড পর্যন্ত দূরত্ব হচ্ছে 4 মিটার, ঠিক আছে? তাহলে এটা আমি দিয়ে দিলাম, এরপর প্লাস দিলাম। আবার আমাদের এখানে কি আছে দেখো, এখানে আমাদের কিন্তু একটা পিওর মোমেন্ট আছে। তো পিওর মোমেন্টের ক্ষেত্রে কি হবে, এখানে তোমার পিওর মোমেন্টের ক্ষেত্রে আর দূরত্ব দিয়ে গুণ করতে হবে না, অর্থাৎ এখানে যে মান দেওয়া আছে সেই মানটাই তোমরা এখানে তুলে ফেলবা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 500 দেওয়া আছে, আমরা 500 ডাইরেক্ট তুলে ফেললাম। এরপরে সর্বশেষ যে অংশটা আছে দেখো, বি সাপোর্ট, এই বি সাপোর্ট কি করতেছে, উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, তাহলে উপরের দিকে যদি রিয়াকশন দেয়, তাহলে এর সাপেক্ষে যদি উপরের দিকে রিয়াকশন দেয়, তাহলে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে চাইবে, তাহলে আমাদের মোমেন্ট হবে কি, আর বি, ঋণাত্মক মোমেন্ট হবে, তাহলে আর বি অর্থাৎ রিয়াকশন ফোর্স, বি পয়েন্টের রিয়াকশন ফোর্স ইজ ইকুয়াল টু কত হবে দেখো, আমাদের রিয়াকশন ফোর্স গুণন এ থেকে বি পর্যন্ত দূরত্ব, তাহলে 4 2 6 6 2 8,
তাহলে 8 ইজ ইকুয়াল টু কি হবে আমরা জানি সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা 0 লিখে দিলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করব কিভাবে ভাই, আমি কিন্তু তোমাদের ক্যালকুলেটর সাহায্যে ক্যালকুলেশন করা তোমাদের গত দুইটা ক্লাসে দেখাইছি, এই ক্লাসে আমি দেখাবো না। যারা দেখো নাই গত দুইটা ক্লাস তারা অবশ্যই গত দুইটা ক্লাস ভালোভাবে দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। আমি ডাইরেক্ট এখানে তোমাদের মানটা কি করব বসায় দিব। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করলে পাবা হলো 412.5 কেজি। হ্যাঁ, এরপর তোমরা কি করবা, সামেশন অফ মোমেন্ট বি নিবা, অর্থাৎ বি পয়েন্টে মোমেন্ট নিবা ইজ ইকুয়াল টু 0 দিয়ে তোমরা কি করবা এদিকে পজিটিভ দিবা। এরপর আমরা কি করব মোমেন্ট বের করে নিব। তাহলে দেখো তো বি বিন্দুর সাপেক্ষে সর্বপ্রথম কোনটা আছে, এই 500 আছে, তাহলে 500 এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, 500 তে অবশ্যই যখন পিওর মোমেন্ট দেওয়া থাকবে তখন কিন্তু এই মোমেন্টের সঙ্গে আর দূরত্ব গুণ করতে হবে না, তখন তোমার ডাইরেক্ট যে মোমেন্ট দেওয়া থাকবে সেটাই তুলে নিবা। কিভাবে তুলে নিবা দেখো, এখানে আমরা কি জন্য ধনাত্মক ধরলাম, এখানে দেখো তো যে পিওর মোমেন্ট আছে সেটা কি কোন দিকে, সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঠিক আছে, এই মোমেন্টটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে। কিন্তু এখানে যদি মোমেন্টটা এইভাবে দেওয়া না থাকে, এইভাবে দেওয়া থাকতো, তখন কিন্তু আমাদের এই 500 সামনে মাইনাস দেওয়া লাগতো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা খেয়াল রাখবা মোমেন্ট ঘড়ির কাঁটার দিকে দেওয়া আছে, পিওর মোমেন্ট ঘড়ির কাঁটার দিকে দেওয়া আছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেওয়া আছে। দিকে দেওয়া থাকলে পজিটিভ দিয়ে আমাদের এখানে নিতে হবে, আর বিপরীত দেওয়া থাকলে নেগেটিভ দিয়ে এখানে বসাতে হবে। তাহলে যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে সেজন্য আমাদের এখানে কি হবে পজিটিভ হবে, ঠিক আছে। এরপর আমাদের দেখো তো এই বি বিন্দু থেকে পরবর্তী কোন লোড আছে, 400 কেজি লোডটা আছে, তাহলে এটা কি দিবে, এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। দেখো বি বিন্দুর সাপেক্ষে এদিকে লোড দিলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, তাহলে এটা ঋণাত্মক হবে। 400 গুণন বি থেকে দূরত্ব কত, 4 মিটার, ঠিক আছে। এরপর আমাদের দেখো তো এই যে যে সমভাবে বিস্তৃত লোড আছে এটা কি, এটা আমাদের এখন আমরা পুরোটাই বিবেচনা করতে পারবো, ঠিক আছে, যেহেতু এটা এই কোনো সাপোর্ট দিয়ে ভেঙে যাচ্ছে না, ঠিক আছে। যখন সাপোর্টের উপর দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে, দেখো এই সাপোর্টে কি করছে, এই সমভাবে বিস্তৃত লোডটাকে দুইটা অংশে ভাগ করে ফেলছে, ঠিক আছে। তোমরা চাইলে পুরোটা ধরেও এই করতে পারবা, যখন আমরা এর ম্যাথ করছিলাম, কিন্তু তোমাদের সেটা ঝামেলা হয়ে যাবে। তোমরা সেই জন্য যখন সাপোর্টের উপর দেওয়া থাকবে সমভাবে বিস্তৃত লোড, তখন তোমরা সাপোর্টের এই পাশে একটা অংশ কল্পনা করবে, এই পাশে একটা কল্পনা করবে, ঠিক আছে। কিন্তু বির ক্ষেত্রে আমরা পুরোটাই কল্পনা করবো, যেহেতু বির উপর এটা দেওয়া নেই। তাহলে এটা আমাদের কি হবে দেখো, এই সমভাবে বিস্তৃত লোডটা একটা ঋণাত্মক কি দিবে, ঋণাত্মক মোমেন্ট দিবে, কারণ কি এর উপর থেকে ক্রিয়া করতেছে, এটাকে এদিকে ঘুরাতে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের টোটাল কত আছে দেখো তো, এই পাশে 4 মিটার, এই পাশে 2 মিটার, টোটাল 6 মিটার। 6 মিটারের উপর 200 কেজি ক্রিয়া করলে কত হবে, টোটাল মিললে 1200 কেজি। এবং এর সঙ্গে কি করতে হবে, বি থেকে এই টোটাল এর লম্ব দূরত্বটা গুণ করতে হবে। তাহলে আমাদের এটার কেন্দ্র কোথায় হবে দেখো তো, টোটাল কত 6 মিটার, তাহলে 6 মিটারের কেন্দ্র কোথায় থাকবে, এই যে এইদিকে থাকবে একটা জায়গায়, ঠিক আছে। তাহলে এইটুক তাহলে কত হবে, এইটুক হবে হচ্ছে 3, আর এখান থেকে এইটুক হবে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এই বি থেকে এই পর্যন্ত দূরত্বটা পেয়ে যাচ্ছি কিভাবে, 2 2 4 4 2 7, ঠিক আছে, 4 4 3 7, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এরপর আমাদের সর্বশেষ কি আছে, এই যে এই বিন্দু রিয়াকশন ফোর্সটা আছে, তাহলে এটা কি দিবে, এটা আমাদের উপরের দিকে বল দিবে রিয়াকশন ফোর্স। তাহলে এই রিয়াকশন ফোর্সটা যেহেতু উপরের দিকে দিবে, তাহলে এটা কি করবে, এটা এই দিকে ঘোরানোর চেষ্টা করবে। এদিকে কোন দিক, এই দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, তাহলে এটা আমাদের পজিটিভ মোমেন্ট দিবে। তাহলে আর এ ইজ ইকুয়াল আর এ ইন্টু আমাদের বি থেকে দূরত্ব হচ্ছে 2 2 4 4 4 8, তাহলে এখান থেকে দেখো 2 2 4 আর 4 8 ইজ ইকুয়াল টু 0। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা হলো 1187.5 কেজি, ঠিক আছে। আমি কিন্তু ডাইরেক্ট বসে দিচ্ছি, তোমরা এগুলো একটু ক্যালকুলেশন করে নিবা। যারা আমাদের গত দুইটা ক্লাস দেখো না, তারা অবশ্যই সেই দুইটা ক্লাস দেখবা, তাহলে তোমরা শর্টকাটে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা তোমরা বুঝে যাবা, ঠিক আছে। তো ক্যালকুলেশন করার পর দেখো আমি যেভাবে ক্যালকুলেশন শিখেছিলাম সেভাবে করার পর কি করবা, এই দুইটা ফোর্স যোগ করবা, 412.5 প্লাস 1187.5, ঠিক আছে, কত হলো 1600। এখন তোমরা কি করবা, উপরে সবগুলো লোড যোগ করবা, অর্থাৎ এর বিমের উপর যতগুলো লোড আছে সবগুলো যোগ করবা। তাহলে উপরে এখানে আছে হচ্ছে 6 মিটার উপরে 200 কেজি করে, তাহলে 1200 কেজি লোড এখানে টোটাল সমভাবে বিস্তৃত। আর এখানে আছে 400, আর এখানে আছে আমাদের কত, এদিকে আর নেই। তাহলে এখানে কিন্তু এই 500 আবার যোগ করুন, এটা কিন্তু লোড না, এটা কি, এটা হচ্ছে মোমেন্ট, ঠিক আছে। তাহলে টোটাল দেখো 1600, তাহলে এই দুইটা যোগ করে 1600 হলো, আর উপরে যতগুলো লোড আছে সবগুলো যোগ করে 1600 হলো। এই মোমেন্ট কিন্তু লোড না, ঠিক আছে, এটা আবার যোগ করো না। তোমার যতগুলো লোড থাকবে এখানে সমভাবে বিস্তৃত একটা লোড আছে আর পয়েন্ট লোড আছে, দুইটা লোডই ছিল, দুইটা যোগ করে দেখো 1600 আসছে, মানে আমাদের রিয়াকশন ফোর্স বের করা ঠিক আছে। এখন আমরা কি করবো, হ্যাঁ এখন আমরা এসএফডি এবং বিএমডি নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে এসএফডি বার করার জন্য কি করতে হবে, আমাদের রেফারেন্স লাইন নিতে হবে, এটা 0 0। তাহলে এখানে দেখো আমাদের এখান থেকে এই পর্যন্ত যে সেকশনটা আছে এইটুকুতে কি হচ্ছে, আমাদের সমভাবে বিস্তৃত লোড আছে।
তাহলে আমাদের এই যে শুরুর যে পয়েন্টটা আছে, শুরুর পয়েন্টে কি কোনো লোড আছে? শুরুর যে একদম বিমের যে শুরুর পয়েন্ট আছে সেখানে কিন্তু কোনো লোড নেই। তাহলে এই প্রথম পয়েন্টে শিয়ার ফোর্স কি হবে? 0। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে এই জায়গা 0 থেকে শুরু হবে, ঠিক আছে? এরপর আমার এখান থেকে এই পর্যন্ত যে লোডটা আছে সেটা আমাদের কি করতে হবে? হিসাব করতে হবে। কতটুকু দেখো তো, 200 কেজি 2 মিটার জায়গার উপর ক্রিয়া করলে কত হয়? 2 গুণন 200 400। তাহলে দেখো তো 400, কিন্তু এই সমবায়ে বিস্তৃত লোডটা কোন দিকে ক্রিয়া করতেছে? নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমাদের কি করতে হবে? শেয়ার ফোর্স নিচের দিকে যাবে। তাহলে শেয়ার ফোর্স নিচের দিকে গেলে দেখো কিভাবে আট করব। আমাদের 400 ধরলাম, পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে এই 400 পয়েন্ট, এখান থেকে আমরা এটা কি করব? হেলানো সরল রেখা দ্বারা যোগ করব। কারণ কি জানি, সমবায়ে বিস্তৃত লোড থাকলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম হেলানো সরল রেখা দ্বারা তৈরি হয়, ঠিক আছে? এরপর দেখো তো আমাদের এখানে একটা কি আছে? রিয়াকশন ফোর্স আছে। এই রিয়াকশন ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। তাহলে এটা পজিটিভ। তাহলে এখানে আমাদের ছিল কত? 400 নিচের দিকে, অর্থাৎ এটা ঋণাত্মক ছিল। কিন্তু আমাদের এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কেজি লিখে দিবা। এখন তাহলে এখানে আমাদের উপরের দিকে কতটুকু উঠবে? এ আর এর রিয়াকশন ফোর্স, আর এ কত? আর এ হচ্ছে 1187.5। তাহলে 400 থেকে কি করব? মাইনাস 400 সঙ্গে আমরা এটা যোগ করে দিব। মাইনাস 400 প্লাস আমাদের কত? 1187.5। ঠিক আছে, তাহলে কত হবে? 787.5 ধরলাম এটা এই জায়গায়। এখন পয়েন্ট লোড থাকলে কি হয়? উলম্ব সরলরেখা দ্বারা আমাদের এসএফডি অঙ্কন করতে হয়, ঠিক আছে? তাহলে দেখো আমাদের রিয়াকশন ফোর্স কিন্তু একটা পয়েন্ট লোড, ফলে এটা আমরা উলম্ব সরলরেখা দ্বারা অঙ্কন করে দিলাম, ঠিক আছে? এরপর আসো আমরা কি করব, দেখো এখান থেকে আবার এখান থেকে এই পর্যন্ত সমবায়ে বিস্তৃত লোড আছে। তাহলে কি হবে দেখো, আবার আমরা এখান থেকে লোড হিসাব করব। তাহলে এখানে আমাদের কত আসছে? এখানে আসছে হলো 787.5, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমরা পাইলাম। এখন আমরা কি করব? এই 787.5 থেকে এখানে যতগুলো সমবায়ে বিস্তৃত লোড আছে সবগুলো বিয়োগ করে দিব। কারণ কি, সমবায়ে বিস্তৃত লোড কোন দিকে কাজ করতেছে? সমবায়ে বিস্তৃত লোড নিচের দিকে কাজ করতেছে। তাহলে এটার থেকে তুমি কি করবা? 787.5 থেকে এখানে যতগুলো সমবায়ে বিস্তৃত লোড কাজ করতেছে সেটা কি নিচের দিকে কাজ করতেছে জন্য বিয়োগ করে দিবা, ঠিক আছে? তাহলে আসো আমরা একটা বিয়োগ করে দেই। এটা কত হবে দেখো, এখান থেকে আমাদের 4 মিটার ক্রিয়া করতেছে 200 কেজি প্রতি মিটার, তার মানে 800 কেজি টোটাল ক্রিয়া করতেছে। টোটাল কত? 4 মিটার ক্রিয়া করতেছে 200 কেজি করে। তাহলে 4 মিটারের উপর টোটাল ক্রিয়া কত? 800 কেজি। তাহলে বিয়োগ করে দিলে পাবা হলো, দেখো এটা পাবা হলো 12.5। তো ধরলাম এই পয়েন্টটা হচ্ছে একদম এই যে এখানে, হ্যাঁ। এখন বিমের উপর সমভাবে বিস্তৃত লোড থাকলে কি হয় ভাইয়া? এসএফডি হেলানো সরল রেখা হয়, ঠিক আছে? তাহলে দেখো আমরা হেলানো সরল রেখা দ্বারা এটা মিলাইয়া দিলাম। এখন দেখো তো ভাইয়া, আবার এই পয়েন্টটি কি আছে? একটা পয়েন্ট লোড আছে। পয়েন্ট লোডটা কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে আমরা কত পেলাম? -12.5। তাহলে এটা আমরা কি লিখবো? 12.5 মাইনাস দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, তোমরা এককগুলোর সাথে লাগাই নিও, হ্যাঁ? জায়গা নেই, এই জন্য আমি লিখতেছি না। এখন কি করতে হবে? এখানে যেহেতু 400 কেজি নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে এখান থেকে কি করতে হবে? আরো 400 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 400 বাদ দিয়ে দিলে হবে হচ্ছে 412.5, ঠিক আছে? তাহলে দেখো আমরা নিচের দিকে চলে আসলাম, ধরলাম এই পর্যন্ত হচ্ছে 400, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? দেখো 412.5 আমরা এখানে পাইলাম, 412.5, ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, এই যে এই পয়েন্ট থেকে এই বি সাপোর্ট পর্যন্ত কোনো বল আছে? কোনো বল নেই। তার মানে কি, আমরা জানি বিমের ওপর লোড শূন্য অবস্থা হলে আমরা সেটা কি করব? আনুভূমিক সরলরেখা দ্বারা সংযুক্ত করে দেব। এখন তোমরা বলতে পারো ভাই এখানে তো মোমেন্ট আছে, তাহলে কি করবা? মোমেন্ট কিন্তু এসএফডির মধ্যে কোনো, অর্থাৎ এসএফডির অঙ্কনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে? অর্থাৎ এসএফডি ড্রয়িং এর ক্ষেত্রে মোমেন্ট, পিওর মোমেন্ট কোনো কাজে আসবে না, ঠিক আছে? তাহলে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো লোড নেই, অর্থাৎ এই যে 400 কেজি বল থেকে বি সাপোর্ট পর্যন্ত কোনো বল নেই। তাহলে আমরা কি করবো? এটা আনুভূমিক সরলরেখা দ্বারা সংযুক্ত করে দিব, ঠিক আছে? তাহলে আসো আনুভূমিক সরলরেখা দ্বারা সংযুক্ত করে দেই। তাহলে এই পয়েন্টটা কত ভাই? এই পয়েন্টটাও হচ্ছে 412.5। এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্টই। তাহলে এখন কি করব? এখানে দেখো আমাদের উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স আছে, সেটা কত? সেটা হচ্ছে আমাদের দেখো 412.5। তাহলে ভাই দেখো আমাদের কিন্তু এসএফডিটা মিলে গেল। তাহলে এর সঙ্গে আমরা কি করব? 412.5 যোগ করে দেব। তাহলে দেখো আমাদের জিরোতে মিলে গেল। তাহলে আমাদের এসএফডি ঠিক আছে, অর্থাৎ ভুল হয় নাই কোথাও। তাহলে ভাই দেখো আমাদের কিন্তু এসএফডিটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করবো ভাই? বিএমডি অঙ্কন করব, ঠিক আছে? তো চলো আমরা দ্রুত বিএমডিটা অঙ্কন করে ফেলি। এটা আমাদের রেফারেন্স অক্ষ 00। এখন এর সাপেক্ষে আমরা বিএমডিটা অঙ্কন করে ফেলবো। এখন আসো, আমাদের বিএমডি অঙ্কন করার আমরা সবথেকে সহজ পদ্ধতি কোনটা ভাই? তোমাদের ক্ষেত্রফল পদ্ধতি, ঠিক আছে? তো এখানে দেখো এটা হচ্ছে ঋণাত্মক, এটা ধনাত্মক, আর এগুলো হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে? তাহলে আমাদের যেখানে শেয়ার ফোর্স ঋণাত্মক সেখানে আমাদের বিএমডি নিচের দিকে যাবে, যেখানে শেয়ার ফোর্স ধনাত্মক সেখানে আমাদের বিএমডি উপরের দিকে যাবে, ঠিক আছে? তো চলো সেই সাপেক্ষে আমরা ম্যাথটার সমাধান শুরু করি। তো
এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো এখানে আমাদের শেয়ার ফোর্স অঙ্কন করার সময় এখানে আমাদের বিপজ্জনক পয়েন্ট বা সেকশন চলে আসছে, ঠিক আছে। তাহলে বিপজ্জনক সেকশন কি ভাইয়া, আমাদের যে পয়েন্টে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্নের পরিবর্তন করে সেটাই হচ্ছে বিপজ্জনক সেকশন। তাহলে দেখো এখানে ছিল পজিটিভ, আমাদের এই সেকশনের মধ্যে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি করছে, চিহ্নের পরিবর্তন করছে, তাহলে এখানে এসে কি হয়ে গেছে, নেগেটিভ। তাহলে আমাদের কি করতে হবে, যখন এরকম শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্নের পরিবর্তন করবে, তাহলে যে পয়েন্টে চিহ্নের পরিবর্তন করবে সেই পয়েন্ট বরাবর কি করতে হবে ভাইয়া, আমাদের এরকম করে একটা রেখা টেনে দিতে হবে, ঠিক আছে। তো আশা করতেছি বুঝতে পারছো। আর আমাদের অবশ্যই পিওর মোমেন্ট যেখানে থাকবে সেই বরাবরও কিন্তু একটা এভাবে দাগ টেনে নিতে হবে, ঠিক আছে। কারণ আমাদের এই পিওর মোমেন্টটা বিএমডির ক্ষেত্রে কাজে আসবে। কিভাবে কাজে আসবে একটু পরে বুঝতে পারবা। তো চলো আমরা সমাধান শুরু করি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমাদের কি আছে, একটা ত্রিভুজ আছে। তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে তাই কি হবে, বিএমডির ভ্যালু হবে। তাহলে আসলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। ত্রিভুজের এখানে দেখো তো ভূমি কত, 2 মিটার, এবং এখান থেকে এই পর্যন্ত কত, 400। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না। তাহলে দেখো আমরা কিন্তু 400 পাইলাম। তাহলে ধরলাম এই 400টা এখানে, কারণ কি আমাদের শেয়ার ফোর্স নেগেটিভ মানে তোমার কি হবে, বিএমডি নিচের দিকে যাবে। তাহলে এখানে যেহেতু বিএমডি এই পাশে কত, এখানে হচ্ছে 0 শুরুতে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে অবশ্যই 0 থেকে শুরু হয়ে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো এখানে আমাদের কি আছে, সমভাবে বিস্তৃত লোড আছে। দেখছো এখানে কিন্তু কি আছে, সমভাবে বিস্তৃত লোড আছে। তাহলে আমাদের সমভাবে বিস্তৃত লোড থাকলে কি হবে, মসৃণ বাঁক হয় বা মসৃণ কার্ভ হয়। তাহলে আমরা এটা কি করব, মসৃণ কার্ভ দিয়ে সংযুক্ত করে দেবো, ঠিক আছে। আমাদের কার্ভটা কোন দিকে হবে, অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরে হবে। তোমরা কিন্তু কার্ভটা আবার এদিক করে দিও না, ঠিক আছে। অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরে কার্ভটা দিতে হবে। এরপরে দেখো ভাই আমাদের এখানে যে একটা সেকশন আছে, এই সেকশনে দেখো তো আমাদের এখান থেকে এখান পর্যন্ত 4 মিটার, ঠিক আছে, এটা আমরা জানি। কিন্তু আমাদের 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 যে সিএসএফডি আছে সেটা কি করছে, এখানে এসে চিহ্নের পরিবর্তন করছে। ফলে কি হয়েছে, এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, উপরে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, নিচে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন আমরা এখান থেকে তো আর এই পর্যন্ত ভ্যালু জানি না, তাই না। এখান থেকে কিন্তু এই পর্যন্ত ভ্যালু আমরা জানি না। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত আমাদের ভূমিটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো চলো এখন আমরা এই ভূমিটা বের করে নিই। তাহলে আমাদের এই ভূমির মান বের করার জন্য ভাইয়া দেখো আমাদের কি করতে হবে, সদৃশ ত্রিভুজ বিবেচনা করে এখানে আমাদের এই ভূমির মানটা বের করতে হবে, ঠিক আছে। তো আমি ওই অত জটিল কিছুতে যাচ্ছি না, আমি তোমাদের শর্ট একটা ট্রিক শিখে দিচ্ছি। এই ট্রিকের মাধ্যমে তোমরা এই ভূমির মানটা খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবা। কিভাবে দেখো, তোমরা কি করবা, যে ত্রিভুজের ভূমির মান বের করবা, ঠিক আছে, সেটাকে কি করবা, সেটাকে তোমরা এক্স ধরে নিবা, ঠিক আছে। এক্স ধরে কি করবা, এক্স ধরে আমাদের এই যে আমাদের এই ত্রিভুজের যে আমাদের বলের মানটা আছে, শেয়ার ফোর্সের যে মানটা আছে, সেই শেয়ার ফোর্সের মানটাকে তুমি কি করবে, অর্থাৎ দেখো 787.5 কে তুমি এই সমভাবে বিস্তৃত লোডের পরিমাণ দ্বারা ভাগ করবে। দেখো সমভাবে বিস্তৃত লোড কত, 200 কেজি পার মিটার। তাহলে এই 200 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে। তাহলে যে মান পাবা এটাই হচ্ছে এই এক্স এর ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম ভাই, এক্স এর ভ্যালু পেলাম 3.93। 3.93। এখন তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি 3.93 হয়, তাহলে এখান থেকে এতটুকু কত হবে, আমরা যদি 4 থেকে এইটুকু বাদ দিই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বাদ দিই, তাহলে তো আমরা এইটুকু পাবো, তাই না, পাবো কিন্তু। তাহলে এটা আসবে ভাইয়া 0.63, 0.063 হবে, হ্যাঁ, 3 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু ভাই দুইটা ত্রিভুজেরই ভূমির মান পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু খুব সহজেই এখানে বিএমডিটা ড্র করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এই জন্যই আসলে এখানে এই মাঝখানে আর একটা অক্ষ নেওয়া, ঠিক আছে, যেহেতু এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের এই ত্রিভুজের ভূমি কত, 3। আচ্ছা, আমরা ভূমি ক্ষেত্রফল কি করবো, হাফ ইন্টু ভূমি গুণন 3.93 গুণন উচ্চতা কত, 787.53, হ্যাঁ। তাহলে এটা গুণ করলে তোমরা পাবা হলো 1547 দশমিক কত ভাইয়া, 5 ধরতে পারি, ঠিক আছে, 1547.5। তাহলে এটা কি দেখো তো, এটা আমাদের ধনাত্মক। তাহলে আমাদের এখানে যে ভ্যালু ছিল সেই ভ্যালুর সঙ্গে কি করতে হবে, এটা যোগ করে দিতে হবে। এখানে আমাদের ভ্যালু ছিল 400, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এটা কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এই -400-র সঙ্গে -400 প্লাস আমাদের যে অ্যান্সার পেলাম সেটা করলে পাবো হচ্ছে, অর্থাৎ এই -400-র সঙ্গে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি করবো, যোগ করে দেবো। কারণ কি ত্রিভুজটা ধনাত্মক, অর্থাৎ শেয়ার ফোর্স এটা রেফারেন্স লাইনের, শেয়ার ফোর্স ডায়াগ্রামের রেফারেন্স লাইনের উপরে আছে, তাই তো। তাহলে এটা আমাদের কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এখানে 400 -400-র সঙ্গে এটা যোগ করলে পাবো হলো 1147। ধরলাম এটা সেই পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমরা আসো এটা ড্র করে ফেলি। তো এটা কিন্তু আমরা স্কেল দিয়ে ড্র করবো না, এটা আমরা চাঁদা দিয়ে ড্র করবো, তাহলে খুব সুন্দর হবে। কি জন্য, আমরা কি জানি সমভাবে বিস্তৃত লোড থাকলে এটা কি হবে, একটা মসৃণ কার্ভ হবে। তাহলে আসলে হাত দিয়ে আপাতত আর্ট করি, তোমরা চাঁদা দিয়ে আর্ট করলে ভালো দেখতে সুন্দর হবে, ঠিক আছে।
তাহলে আসো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম কত, 1147.49, 1147.49, ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেলাম। তো দেখো আমাদের এখানে কিন্তু শেয়ার ফোর্স জিরো, আমাদের এখানে শেয়ার ফোর্স জিরো হয়, অর্থাৎ যেখানে শেয়ার ফোর্সের মান সব থেকে কম হয় বেন্ডিং মোমেন্ট সেখানে সব থেকে বেশি হয়, ঠিক আছে, এটা কিন্তু আমরা পড়ছিলাম। তো দেখো এখানে দেখো শেয়ার ফোর্স জিরো হয়ে গেছে, ফলে বেন্ডিং মোমেন্ট এখানেই সর্বোচ্চ আসছে, দেখছো আমাদের কিন্তু ধর্মের সঙ্গে এটা মিলে গেল। তো আশা করছি যে তোমাদের মনে আছে। এখন আমরা কি করবো, ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল বের করবো, বের করে কি করে দেবো, এখান থেকে বিয়োগ করে দেবো, কারণ কি ছোট ত্রিভুজটা রেফারেন্স লাইনের নিচে। তাহলে ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 0.063 গুণন উচ্চতা কত দেখো ভাইয়া, উচ্চতা হচ্ছে 12.5, তাহলে 12.5, ঠিক আছে, তাহলে হবে হলো এটা। এখন এই ভ্যালুটা কি করবো আমরা, এই 1149 এর থেকে বাদ দিয়ে দিব, তাহলে 1149 মাইনাস আমরা যেটা বার করলাম অ্যান্সার সেটা, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমরা কত পাবো ভাইয়া, পাবো হলো 1149.09 বা 01 ধরতে পারি, 1149.1 ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, একটু নিচে নিব এই পয়েন্টটা, অল্প একটু নিচে নিয়ে এটাও আমরা কি করব, একটা বাঁক দিয়ে সংযুক্ত করে দেব, ঠিক আছে, যেহেতু কি আমাদের এখানেও সমভাবে বিস্তৃত লোড ছিল এইটুকুর অংশের উপরেও, ঠিক আছে। আশা করতেছি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমি তোমাদের পরবর্তী অংশটুকু করে আসো। দেখো আমাদের এখন কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কি ঋণাত্মক না, তাহলে আমাদের এখানে যে মানটা আছে 1149.01 সেটার থেকে কি করতে হবে, বাদ দিতে হবে 1149.01, ঠিক আছে। তাহলে এটা থেকে কি করতে হবে, এই অংশের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিতে হবে, তাই তো। তাহলে বাদ দিলে আসলে দেখি কত পাই, আমাদের এই অংশের ক্ষেত্রফল কত হবে, এখান থেকে এই পর্যন্ত 412.5 এবং এটার প্রস্থ হচ্ছে 2 মিটার, তাহলে 412.5 গুণন 2 দিলে পাবা হলো 825, 825 কি ঋণাত্মক, তাহলে আমাদের 1149.01 থেকে এটা কি বাদ দিয়ে দিতে হবে, তাহলে 1149.01 মাইনাস আমাদের যেটা অ্যান্সার করে আগে পাইছিলাম সেটা করলে পাবা হচ্ছে 324.01। হ্যাঁ, তাহলে এটা ধরলাম আমরা এইরকম একটা জায়গায়। এখন দেখো তো ভাইয়া, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি কোনো লোড আছে, লোড নেই কিন্তু, তাহলে আমাদের বিমের ওপর শূন্য লোড আমাদের বিএমডির ক্ষেত্রে আনুভূমিক হেলানো সরলরেখা দ্বারা অঙ্কন করা হয়, ঠিক আছে। এরপর আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, এটাই হচ্ছে ম্যাথের মেইন মানে পরিবর্তনের জায়গা আগেরগুলোর থেকে, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের পিওর মোমেন্ট আছে। তো ভাই আমরা বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ছিলাম, আমাদের বিমের উপর পিওর মোমেন্ট থাকলে কি করতে হয়, বিএমটির ক্ষেত্রে সেটা উলম্ব সরলরেখা দ্বারা প্রকাশ করতে হয়। এখন ভাইয়া দেখো এখানে এই মোমেন্টটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে দিচ্ছে মোমেন্ট, তার মানে এটা হচ্ছে ধনাত্মক, তাহলে আমাদের উলম্ব সরলরেখাটা উপরের দিকে হবে। আর যদি এটা ঋণাত্মক হইতো, অর্থাৎ যদি এখানে এভাবে দেখানো হইতো, তাহলে আমাদের এটা কি হতো, ঋণাত্মক হতো, তখন আমাদের উলম্ব সরলরেখাটা নিচের দিকে যেত। তাহলে যেহেতু ধনাত্মক, তাহলে আমাদের কি করতে হবে, উপরের দিকে যেতে হবে। তাহলে এখন আমাদের এই মোমেন্টের সঙ্গে কি করতে হবে, এই 500 কি করতে হবে, যোগ করে দিতে হবে, তাই তো। তাহলে আসো আমরা এই 500 যোগ করে দেই। তাহলে আমরা এখানে কত পাইছিলাম, 324.01, 324.01, ঠিক আছে। এর সঙ্গে আমরা কি করবো, 500 যোগ করব, যেহেতু এটা ধনাত্মক পিওর মোমেন্ট, ঠিক আছে। তাহলে কত পাবা, 824.01 ধরলাম এটা এই জায়গায়, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, বিমের ওপর যদি পিওর মোমেন্ট থাকে তাহলে সেটা বিএমডির ক্ষেত্রে উলম্ব সরলরেখা দ্বারা অঙ্কন করতে হবে। দেখো আমরা একটা উলম্ব সরলরেখা দ্বারা অঙ্কন করলাম, ঠিক আছে। এরপর আমরা এই পয়েন্টটা কত পেলাম, 824 ধরে নিলাম, ঠিক আছে, 824 ধরি, 824, ঠিক আছে, 0.01 কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। তাহলে 824, এখন আমাদের সর্বশেষ যে অংশটা আছে এইটুকুর ক্ষেত্রফল বের করে কি করব, আমরা এই 824 থেকে বাদ দিয়ে দিব, কারণ কি এইটুকু আমাদের রেফারেন্স লাইনের নিচে আছে, তার মানে কি এটার ক্ষেত্রফল কি হবে, ঋণাত্মক আসবে। তাহলে আমাদের উপরে এসে কত পজিটিভ, অর্থাৎ প্লাস 824 থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিব। তাহলে প্লাস 824 মাইনাস ওটার ক্ষেত্রফল কত দেখো তো, ভূমি হচ্ছে 2 মিটার এবং তোমার এখানে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে তোমার কত, 412.5, সরি ভুল হয়েছে, এখানে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে, যেহেতু আমাদের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো -1 আসছে কিন্তু, ঠিক আছে। তো আমাদের এটা অল্প একটু কম বেশি আসছে যদিও, কিন্তু তারপরেও আমাদের এটার হিসাব ঠিক আছে, অল্প একটুর জন্য এটা কি হয়েছে, কম বেশি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অথবা কোনো জায়গায় মান একটু কম বা বেশি ধরে ফেলেছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের একটু কম বেশি হওয়ার কারণে -1 আসছে। তো আমরা কি করবো, এটা আমরা মিলাই দিব, ঠিক আছে। তো
তো তোমরা একটু মানগুলো ধরার ক্ষেত্রে সতর্ক থাকবা। আমাদের কোনো জায়গায় হয়তো বা আমাদের পয়েন্টের পরের মান একটু বেশি বা কম ধরে ফেলছে, সেই জন্য আমাদের কি হয়েছে 1 বেশি আসছে। তোমরা একটু এগুলো সাবধানে ধরবা, ঠিক আছে? তাহলেই তোমাদের ভুল হবে না। তো ঠিক আছে, দেখো আমাদের বিএমডিটাও কিন্তু মিলে গেছে। তো আমরা পিওর মুভমেন্ট দেওয়া থাকলে এভাবেই কি করব, ও সরি আমাদের কিন্তু ভুল হইলো, এটা কিন্তু এখান থেকে আসবে না রে, এটা আসবে এখান থেকে। তাহলে দেখো আমাদের বিএমডিটা কিন্তু মিলে গেল, ঠিক আছে? তো আশা করতেছি ম্যাথটা বুঝতে পারছো। পিওর মুভমেন্ট দেওয়া থাকলে তোমরা কিভাবে ম্যাথ সমাধান করবে সেটাও বুঝতে পারছো। এরপর আরো কয়েকটা পিওর মুভমেন্টের ম্যাথ আছে, সেগুলো আমি তোমাদের ভালোভাবে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই ক্লাসটা আমি এখানে শেষ করছি।